সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে। আমি নুজহাত রহমান। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তামাকের নেশা থেকে মুক্তির উপায়। আর এই তামাকের নেশা থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন উন্নয়ন পরামর্শক এবং তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ নাসির উদ্দিন শেখ। স্বাগতম আপনাকে। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। বেশ। তামাক নিয়ে আজকে আসলে আমরা কথা বলবো। আমরা প্রমিসেস জানতে চাইয়ের পর্বগুলোতে আমরা জানতে চাই আসলে অনেক কিছু। সেখানে আমরা আসক্তি থেকে মুক্তি নিয়ে অনেক কথা বলেছি, বিভিন্ন বিষয়ের আসক্তি নিয়ে কথা বলেছি। তার মধ্যে তামাক একটি বিশেষ জিনিস যেটার আসক্তি নিয়ে আসলে আরও অনেক বেশি কথা বলাটা উচিত। তো আজ আমরা সেই বিষয়টি সিলেক্ট করেছি এবং একজন তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ হিসেবে আসলে আপনার কাছ থেকে জানতে চাইব এই যে তামাক, এর ক্ষতিকর প্রভাবগুলো আসলে কি? অনেক ধন্যবাদ। আমি বাংলা টিভিকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে প্রসঙ্গের কথা বলেন, তামাকের যে আসক্তি, সত্যি এটা একটি ভয়াবহ আসক্তি। এটি নিয়ে আমাদের আরও জোরে সোরে কথা বলা দরকার। আপনি যে প্রশ্নটি করেছেন তার প্রেক্ষিতে বলবো, তামাক এক ভয়াবহ নেশার নাম। এটিকে আমরা সামাজিকভাবে ভয়াবহ হিসেবে দেখি না, আমরা বিভিন্নভাবে এটিকে অনুমোদন দিয়ে থাকি। সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এটাকে, তামাককে নানাভাবেই আমরা অনুমোদন দেই। এই কারণেই এটি আরও বেশি সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। আমাদের সব কিছুতে আমাদেরকে তামাক পিছিয়ে দিচ্ছে, কিন্তু আমরা সেইগুলো অনুধাবন করি না। যে কথাটা প্রথমে বলা দরকার, তামাক এমন এক নেশা, এই তামাকের কারণে প্রতি বছর বাংলাদেশে 1,62,000 মানুষের মৃত্যুর কারণ এই তামাক। 1,62,000 বলতে আসলে কি বোঝায়? আপনি আমি কেউ কখনো বলতে পারবো না যে 1,62,000 টাকা দিয়ে যদি বুঝতে চাই যে 1,62,000 টাকা আসলে কত টাকা, মানে টাকার মূল্যে হয়তো বিশেষ নয়, কিন্তু যদি 1 টাকার বান্ডিল দিয়ে যদি 1,62,000 টাকা কাউকে গুনতে হয়, তাহলে একজন মানুষ বুঝতে পারবেন যে আসলে 1,62,000 টাকা বলতে কতগুলো টাকা। সো 1,62,000 মানুষ যে তামাকের কারণে মারা যায়, এই মানুষগুলোকে সবাইকে যদি এইভাবে কি বলে হিউম্যান চেইন, মানববন্ধন করা যায়, তাহলে ঢাকা থেকে এই মিছিলের সারি চট্টগ্রামে গিয়ে মিলবে। এত লম্বা মানুষের মিছিলের নাম 1,62,000 মানুষ। এই মানুষের মৃত্যুর কারণ তামাক। সেই সাথে আরও কয়েক লক্ষ মানুষের পঙ্গুত্বের কারণ এই তামাক। কিন্তু এই এত বড় কিলার দেশে আর কোনোটি এটির সঙ্গে তুলনীয় না। কিন্তু সেই কিলারকে নিয়ে আমরা একটি কথাও বলি না। মানুষ কিভাবে মারা গেছে? হার্ট অ্যাটাকে মারা গেছে। কিভাবে মারা গেছে? ব্রেন স্ট্রোক করে মারা গেছে। কিভাবে? ওনার ফুসফুসের সমস্যা, ফুসফুসের ক্যান্সার, নানান ধরনের রোগের কথা বলি। কিন্তু এই রোগগুলোর পেছনে কারণটা কি, সেই বিষয়ে আমরা কেউ কথা বলি না। সেই রোগগুলোর পেছনে প্রধান কারণ তামাক। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে প্রতি অসংক্রামক রোগ, যে রোগ একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় না, কোন রোগগুলো? এই যেগুলো বললাম, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসের নানান রোগ, এই সমস্ত রোগ যেগুলো একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায় না, এই রোগে প্রতি 3টা মৃত্যুর 2টোর কারণ তামাক। 67% মৃত্যুর কারণ তামাক। আর সারা দেশে অনেক বড় একটা অ্যালার্মিং সংখ্যা আসলে। নিশ্চয়ই বিরাট। 3 জনের মধ্যে 2 জন যদি হয়ে থাকে, তাহলে এটা নিয়ে অবশ্যই অনেক ভাবা প্রয়োজন। এমনকি সারা দেশের সামগ্রিক মৃত্যুর প্রতি 5টার 1টার কারণ তামাক। চিন্তা করা যায়, মানে আজকে যে মানুষটা আগুনে পুড়ে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে কিংবা অন্য কোনো কারণে মারা গেছে, একটা শিশু মৃত্যু, বৃদ্ধ মানুষের মৃত্যু, সব মৃত্যু একসাথে করলে তার প্রতি 5টি মৃত্যুর 1টার কারণ হচ্ছে তামাক। এইরকম ভয়াবহ একটি কিলারকে আমরা রাষ্ট্রীয়ভাবে পোষণ করছি, নীতিগতভাবে আমরা পোষণ করছি। সরকার এটাকে অনুমোদন দিচ্ছে, সেই সেক্টর থেকে ট্যাক্স আদায় করছে এবং তামাকের নানা ধরনের প্রচারকে আমরা, অবৈধ প্রচারকেও আমরা আইনের আওতায় আনছি না। এ ধরনের কারণে আমাদের তামাকের ক্ষতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যেটা এখন আমাদেরকে নেক্সট লেভেলে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। একদমই বলেছেন। যেটা যেমন ছোটবেলা থেকেই বড় হতে হতে যেটা চোখে দেখেছি, যে যারা সিগারেট স্মোক করছে
তারা সেটাকে খুব গ্লোরিফাই করে এবং এটাকে একটা পুরুষত্বের একটা ধারক হিসেবে মনে করা হয়। এবং আমরা নাটক সিনেমাও বিভিন্ন সময় কিন্তু আসলে দেখি, যদিও লিখে দেয় এখন স্মোকিং কিলস কিংবা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু সেই সিগারেটটা নিয়ে যিনি ব্যক্তি হিসেবে ক্যামেরায় মানে পর্দায় আবির্ভাব করেন, তার কিন্তু একটা গ্লোরিফিকেশন ঠিকই হয়। হ্যাঁ, ভালো কথা বলেছেন। আমাদের সমস্ত মানে সিনেমা, আগে নাটক, নভেলে পর্যন্ত সমস্ত জায়গায় এই ধূমপানকে একটা ম্যাচো, আপনি যেটা বললেন যে একটা পুরুষালী, একটা হিউম্যানশিপ, একটা ম্যাচো, একটা কুল একটা জিনিস হিসেবে সবসময় প্রচার করা হয়েছে। ফ্যাশনের একটা পার্ট, ফ্যাশনের পার্ট হয়ে দাঁড়িয়েছে। এখন আবার তার সঙ্গে যুক্ত হয়েছে মানে ইলেকট্রনিক সিগারেট, যেগুলো ভেইপ, ইলেকট্রনিক ই সিগারেট বলে, এগুলো শুরু হয়েছে। আপনি যেটা বলেছেন, আমাদের টেলিভিশন নাটকগুলোতে এবং ওটিটি প্ল্যাটফর্মে এখন ভয়াবহভাবে তামাকের ব্যবহার দেখা যাচ্ছে, কিন্তু এগুলো আইনত অবৈধ কাজ। কিন্তু সেই আইনের অবৈধ কাজকে আইনের আওতায় আনবার কোনো ধরনের প্রচেষ্টা আমাদের সামনে লক্ষণীয় না। এমনকি নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে মানে ব্যাপক ধূমপানের দৃশ্য সেখানে দেখানো হচ্ছে। মানে নায়ক ধূমপান করে, কলেজ পড়ুয়া মেয়ে সে ধূমপান করে, বাড়ির কাজের যে ছেলেটি পরিচারক সে ধূমপান করে, একজন পরিচারিকা উনিও জর্দা দিয়ে পান খান। তাহলে একটা সিনেমা বা গল্পের মধ্যে সমস্ত চরিত্র কোনো না কোনোভাবে তামাক ব্যবহারকারী। এগুলো ভয়াবহভাবে এই তামাককে আমাদের সামাজিক পর্যায়ে সমস্ত ধরনের অনুমোদন দিয়ে দিচ্ছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। পারিবারিক পর্যায়ে আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে বোঝাতে হবে যাতে তারা সবসময় তামাকের থেকে নিজেদেরকে বিরত রাখে এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদেরকে আগে থেকে অবহিত করতে হবে। তো এই ক্ষতিকর প্রভাবের জায়গায় যদি আমরা আসি, আপনি অনেকগুলোই বলেছেন যে মৃত্যুর কারণ হয়, কোনো মানসিক প্রভাব আছে? হ্যাঁ, এটা খুবই এভিডেন্ট যে তামাকের কারণে সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হলো মৃত্যু। এটাই বলা হয় মেসেজ হিসেবে। কিন্তু আমি যদি এই কারণটাকে সরিয়ে রাখি, তামাকের কারণে আর কত ধরনের ক্ষতি হয়। তামাকের কারণে মানুষের দৃষ্টিশক্তি ক্রমাগত কমতে থাকে। আচ্ছা, তামাকের কারণে প্রত্যেক পাফ, তামাকের প্রত্যেকটি মানে ধূমপানের প্রত্যেকটি পাফ মানুষের শরীরে ক্যালকুলেটরের মতো, এটা কাউন্টার মেশিনের মতো, এগুলো শরীরে ডিপোজিটেড থাকে, জমা থাকে। ফুসফুস প্রতিদিন ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি কোনোদিন ফুসফুস আর কাটিয়ে উঠতে পারে না, এমনকি তামাক ছেড়ে দেওয়ার পরেও না। ফুসফুসের যে ক্ষতি, এটা একেবারে মানে পার্মানেন্ট ক্ষতি, স্থায়ী ক্ষতি, এটি আর কোনোদিন ব্যাক করে না। মানুষের এইজিং হয়। এইজিং বলতে বয়স বেড়ে যায়। মানে যে মানুষটি 50 বছর বয়সে তাকে দেখতে যেমন দেখাবে, তাকে দেখা যাবে 60 বছরের মতো তামাকের কারণে। আমাদের দেশে এখন মেয়েরাও অনেক ধূমপান করছে, কিন্তু তারা অনেক বিষয়ে সচেতন, ফ্যাশন সচেতন, রূপচর্চার ব্যাপারে তারা সচেতন, কিন্তু একই সঙ্গে ধূমপান করার কারণে উনি বুঝতেই পারছেন না যে ওনার এইজিং ঘটছে অনেক দ্রুত। তো যে কারণে আমাদেরকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে চিন্তা করতে হবে। এটা আমাদের অর্গান ফেইলিউরের কারণ, আমাদের নানা ধরনের রোগের কারণ। সেই সাথে আমাদের দাঁত চলে যায়, চোখের জ্যোতি কমে যায়। সেই সাথে মেয়েরা সন্তান ধারণের ক্ষমতা তাদের অক্ষম হয়ে যেতে পারে। পুরুষদের ক্ষেত্রেও মানে সন্তান দানে অক্ষমতা আসতে পারে এবং আরও কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেগুলো বিশেষজ্ঞরা আরও ভালোভাবে বলতে পারবেন। ডেফিনেটলি। এই সব কিছু গেল শারীরিক। জি, মানসিক বা সামাজিক কোনো প্রভাব কি আছে? এই প্রসঙ্গটি একটু বলা দরকার যে এটা ধূমপানের কারণে সাইকোসিস পর্যন্ত হতে পারে। আর মানসিক সমস্যার একটা বড় বিষয় হচ্ছে সাইকোসিস। এই সাইকোসিস পর্যন্ত ধূমপানের কারণে হতে পারে। সেই সাথে ধূমপান একটা অবসাদ তৈরি করে মানুষের মধ্যে। মানুষ প্রায় সময় বলে যে টেনশন থেকে মুক্তির জন্য ধূমপান করি। আসলে ধূমপানের জন্য আসলে তাদের কোনো কারণ লাগে না। তাদের বৃষ্টির দেখলে ধূমপান করতে ইচ্ছা করে, বৃষ্টি নাই বলে আবার ধূমপান করতে ইচ্ছা করে, বারান্দায় গেলে ইচ্ছা করে, আবার ঘরে আসলেও ইচ্ছা করে। সো পড়তে বসলে একটু মনোযোগ দিতে হবে বলে সিগারেট খেতে ইচ্ছা করে, আবার পড়া শেষ করে বাইরে এলাম একটু দম ছাড়বো, তখনও আবার ইচ্ছা করে। তার মানে ধূমপানের আসলে তাদের কোনো কারণ লাগে না। অনেক মানুষ তো আসে সকালবেলা প্রথম কাজটাই করে ধূমপান, বাথরুমে গিয়ে এটা করে। তার মানে হচ্ছে এটা একটা নেশা। এই নেশাটাকে কিভাবে বলা যায় যে এটা হচ্ছে বড়শি গেলা মাছের সঙ্গে তুলনা করি আমি প্রায়শই, যে একটা মাছ যখন বড়শি গিলে ফেলে
এরপরে মাছের পক্ষে বড়শির বিরুদ্ধে কথা বলা আর সম্ভব না, বড়শির মালিকের বিরুদ্ধে কথা বলা সম্ভব না। তামাক একটা নেশা, এটাকে স্বীকার করা দরকার। প্রথমত নেশা কিরকম, যে ধরেন একজন মানুষ মিষ্টি খেতে খুব পছন্দ করে, ডাক্তার আজকে বললো আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি মিষ্টি খেতে পারবেন না, দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে উনি মিষ্টি ছেড়ে ছুড়ে দিয়ে মিষ্টির বিকল্প কিছু দিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছেন, ওনার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কাউকে বেগুন খেলে গা চুলকায়, অ্যালার্জি হয়, বেগুন ছেড়ে দেয়। চিনি খেতে নিষেধ করছেন, চিনি বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু সিগারেট খেতে নিষেধ করছে, উনি কিন্তু সিগারেট ছাড়ছেন না। এখন বলবেন যে ছাড়ছেন না, আসলে উনি ছাড়তে পারছেন না। কেন পারছেন না? কারণ এটা হলো নেশা। নেশা কি? আসক্তি তৈরি করে। আসক্তি কি? ডিপেন্ডেন্সি তৈরি করে, নির্ভরতা তৈরি করে, চাইলেই ছাড়তে পারে না। কারণ উনি তামাক ছাড়তে চাইলেও তামাক ওনাকে ছাড়ে না, কারণ এটা ছেড়ে দেওয়াটা কঠিন কাজ। আমরা এই জায়গাটাতে একটা বিরতি নেই, এবং এই নেশাটা ছাড়তে গেলে আসলে কি কি সমস্যা হয়, কি কি বাধা আসে, আমরা সেটাই শুনবো বিরতির পর। প্রিয় দর্শক, একটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। প্রমিসেস জানতে চাই দেখছেন আপনারা, বিরতির পর ফিরে এলাম। আবারও কথা হচ্ছে তামাকের নেশা থেকে মুক্তির উপায় নিয়ে নাসিরউদ্দিন শেখের সাথে। আমরা যেখানটাতে ছিলাম, যে তামাকটা আপনি বলছেন তার মানে এটা একটা ডিপেন্ডেন্সি, এটা একটা নেশা। তো এবং এই নেশাটা যখন হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আর এটাকে ছাড়া যায় না। ছাড়তে গেলে কি সমস্যা হয়? ওকে, মানে প্রসঙ্গটাতে যাওয়ার জন্য আমি যেটা বলবো, যে এই ধরনের গল্প যদি কেউ বলে আপনাকে যে আমি দুধ খেতে খুব পছন্দ করি, দুধ ছাড়া আমার একদিনও চলে না, কিন্তু এমন গল্প যদি আমি বলি যে আমি দুধ এতটাই পছন্দ করি, একদিন রাত 12টার সময় বাসায় এলাম, এসে দেখলাম একটুও দুধ নেই, তারপরে কি করার, দুধ খাওয়া ছাড়া তো আমি ঘুমাতে পারবো না। তখন আমি কি করলাম, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, প্রায় 2-3 কিলোমিটার দূরে গিয়ে একটা দোকান পেলাম, সেখান থেকে একটু দুধ কিনে আনলাম, তারপরে সেই দুধ আমি খেলাম, খেয়ে দিয়ে আমার শান্তি হলো, এরপর আমি ঘুমালাম। এই গল্প আপনি বিশ্বাস করবেন? করবেন না। আমার ধারণা দর্শকদের আপনি এই গল্প কেউ বিশ্বাস করবেন না। কিন্তু আমি এই দুধের জায়গায় যদি আমি সিগারেট বসাই, তাহলে কিন্তু সবাই বিশ্বাস করবেন। এরকম অনেক ঘটনা হয়, একটি সিগারেটের জন্য ঝড় বাদলের রাতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপরে গিয়ে সিগারেট খেয়ে তার শান্তি এসেছে। তাহলে ঘটনাটা কি? এটা এমনই এক নেশা, এমনই এক ক্রেভিং তৈরি করে, এর আসক্তি এতটা প্রবল যে সেটার জন্য মানুষ এত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। তো সেইটা ছাড়তে চাওয়াটা সত্যি একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, এবং সেটা অবশ্যই সম্ভব। কিন্তু তার আগে যদি বুঝে নেওয়া যায় যে তামাক ছাড়াটা যে কঠিন, তাহলে আপনি প্রথমত তামাক থেকে বিরত থাকবেন, আর দ্বিতীয় হচ্ছে সত্যিকার অর্থে যদি তামাক ছাড়তে চান, তাহলে সেই লেভেলের মনোবল নিয়ে আপনি তামাকটা ছাড়তে চাইবেন। সো আমি এইবার আসি যে তামাক ছাড়াটা কঠিন, তাই ক্রেভিং হয়, বলছেন ক্রেভিং হয়, প্রচন্ড ক্রেভিং হয় হচ্ছে যে তার মাথা ঝিমঝিম করে, সে মানে অস্থিরতা প্রকাশ করতে থাকে, তার মনোযোগ থাকে না, মানে আধা মিনিট যায় না তার মনোযোগ আবার গিয়ে তামাকের মধ্যে আসে, সে মাথার মধ্যে একজন যন্ত্রণা বোধ করে, কারোর অবসন্নতা বা এক ধরনের কি বলে, এক ধরনের অস্থিরতা তৈরি হয়, ঘুম আসতে চায় না, নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে যারা তামাকে খুব বেশি আসক্ত থাকে। আচ্ছা, এগুলো সব ক্রেভিং, এগুলো সবই ক্রেভিং এর ফলাফল। আচ্ছা, ক্রেভিং এবং না খেতে পারলে উইথড্রল এগুলো অবশ্যই। এবং এইটা থেকে যদি কেউ বেরিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে কিছু পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। জিনিসটা এমন নয় যে এই ছেড়ে দিলাম, মানে এভাবে কাজটি করবে না, কারণ তার ক্রেভিং হয় এবং উইথড্রল হবে। কিন্তু সেগুলো যে সম্পর্কে যদি আগেই তাকে জানানো যায়, তাহলে সে কিন্তু একটা ম্যানেজমেন্ট নিতে পারবে, একটা পরিকল্পনা নিতে পারবে। আর আপনি যেহেতু বললেন যে কিভাবে কাজটা করা যাবে, সেক্ষেত্রে বলবো যে প্রথমত তাকে মানতে হবে যে উনি সিগারেট ছাড়তে চান, তার জন্য কষ্ট উনি সহ্য করবেন। ওনার যেটা করতে হবে, ওনার ঘোষণা দিতে হবে যে উনি তামাক ছাড়তে চান। বন্ধু বান্ধব, কলিগ সহ সবার কাছে বলতে হবে যে আমি এই জিনিসটা ছাড়তে চাই, আমাকে এটি ভোগাচ্ছে, আমার সবার সহযোগিতা দরকার। আপনারা কেউ আমাকে তামাক অফার করবেন না, ধূমপান অফার করবেন না, সেই সাথে আমিও চাই যে আমি করব না। এগুলো করার মাধ্যমে অন্যদের সহযোগিতা পাওয়া যাবে। পরিবারের সাপোর্ট বিরাট ব্যাপার। যদি সন্তান, স্ত্রী, কন্যা, সবাইকে, পরিবারের বাবা মা সবার কাছে সাপোর্টটা চাওয়া যায়, তারাও কিন্তু এখানে বিরাট সাপোর্ট দিতে পারে। এরপরে দরকার এই সাপোর্টটা আসলে কিভাবে দেওয়া যায়? সাপোর্টটা দেওয়া যায় যেভাবে, এই যে বললাম যে কলিগদেরকে যদি আমি বলি যে আমি তামাকের কারণে এই ধরনের অসুবিধা পড়ছি,
আমি এটা ছাড়তে চাই, তোমাদের সহযোগিতা দরকার, তোমরা আমাকে ধূমপানের জন্য অফার করো না, আমাকে ডেকো না। আচ্ছা আচ্ছা। তাদের এটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ হচ্ছে পিয়ার প্রেশার একটা বড় সমস্যা। পিয়ার প্রেশার, সমবয়সী এই কলিগ, বন্ধু বান্ধব, এদের কারণে কেউ তামাক ছাড়তে পারে না। তামাক ছেড়ে দিয়ে আছে 1 বছর, তামাক ছেড়ে দিয়ে আছে, পেরেছে। এবার হলো কি, কোনো একটা কারণে বন্ধুদের সামনে গেল, বন্ধুরা বলে কি, ওই যে ধূমপায়ীরা যারা, তারা সবসময় এই কাজটি করতে থাকে, আরে একবার টানলে কিছু হয় না বলে ধরিয়ে দেয়। এইবার যখন এক টান দিল, তার পুরনো সমস্ত কিছু অভ্যাস আবার নতুন করে এসে গেড়ে বসলো, সঙ্গে সঙ্গে সে তখন আবার রিল্যাপস করে, এই তামাক আবার চলতে থাকে। যে কারণে দরকার বিচ্ছিন্নতা। তামাক, যে সমস্ত জায়গায় গেলে তামাক খেতে ইচ্ছা করে সেই সমস্ত জায়গা এড়িয়ে চলা, যে সমস্ত বন্ধু বান্ধব তামাকের নেশা করে তাদের কাছ থেকে একটু দূরে থাকা, এবং পরিবারের সবার সহযোগিতা চাওয়া, তারা বিভিন্নভাবে তাকে এঙ্গেজ রাখবে, সেগুলোর কারণে তার এই প্রথমে যে ক্রেভিং যতদিন হয়, এই সময়টা পার করে ফেলতে তার জন্য সহজ হয় যদি পরিবারের সবাই সাপোর্ট করে। তার যে উইথড্রল হতে থাকে, সেই উইথড্রলকে কভার করার জন্য বেশ কিছু পদ্ধতি বলা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং যারা তামাক নিরাময় নিয়ে কাজ করে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তাদের পদ্ধতির মধ্যে রয়েছে, প্রথমত যেইখানে বসে তামাক খেতে ইচ্ছা এলো, সঙ্গে সঙ্গে জায়গাটা ত্যাগ করা, আচ্ছা, অন্য কাজে ব্যস্ত হওয়া। তারপরে হচ্ছে একটু পানি খাওয়া, মাঝে মধ্যে একটু এক সিপ করে পানি খাওয়া, এটা অভ্যাস করা যেতে পারে। কিংবা ভালো কিছু খাবারের অভ্যাস করা যেতে পারে। ধরা গেল একটু ফল ফ্রুটস কেটে টুকরো পাশে রাখা, কোনো সময় সিগারেটের কথা মনে হলো, এক টুকরা ফল মুখে দিলাম, এতে করে স্বাদ এবং চিন্তার মধ্যে এক ধরনের পরিবর্তন আসতে সাহায্য করে। তো একটু ঘুরে আসা, একটু ভিন্ন কিছুর মধ্যে দিয়ে ঘুরে আসা, একটু পানি খাওয়া, এ ধরনের কাজগুলো এই তাৎক্ষণিক এগুলো থেকে মানে হেল্প করে, তামাকের চিন্তা থেকে বেরিয়ে আসতে হেল্প করে। চমৎকার বলেছেন। তবে সবার আগে প্রয়োজন উইল পাওয়ার এবং নিজেকে ডিসাইডেড হওয়া যে আমি আসলে এটা ছাড়তে চাই। এক্স্যাক্টলি। আর ওই যে বললাম যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলো এড়িয়ে চলাটা কিন্তু খুব বড় ব্যাপার। অনেক মানুষই আছে, গবেষণায় এই কথা পর্যন্ত বলছে, যারা ধূমপান করেন বা তামাক ব্যবহার করেন, তাদের একটা বিরাট সংখ্যা প্রায় প্রতি 3 জনের 2 জন জীবনে কোনো না কোনো সময় অনেক চেষ্টা করেছেন তামাক ছাড়ার জন্য, কিন্তু ওনারা ছাড়তে পারেন না, এবং তাদের প্রায় 95% আবার পুনরায় তামাক গ্রহণ করেন। তার মানে মাত্র সফলতার হার মাত্র 5%। কিন্তু এই সফলতার হার বাড়তে পারে যদি তারা তাদের ঝুঁকিগুলো থেকে নিজেদেরকে এড়িয়ে চলতে পারতো। কারণ অনেকেই পারে, 1 বছর পারলো, এরপরে হঠাৎ করে আবার রিল্যাপস করে। কারণ কি, ওই কোনো এক অসতর্ক মুহূর্তে কোনো একজন ধূমপায়ী বন্ধুর প্ররোচনায় আবার গিয়ে কাজটা যখন শুরু করে, এরপরে আবার তার মোটিভেশন আসতে অনেক সময় লেগে যায়, ততদিনে আরো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যায়। আপনি যেরকম বললেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাফ শরীরে গিয়ে ডিপোজিট হতে থাকে, এটা কিন্তু খুব বড় অ্যালার্মের একটা কথা। নিশ্চয়ই, মানে এই কথাগুলো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি প্রত্যেকটা পাফ নিচ্ছি, এটা আসলে শরীরে ডিপোজিট হয়ে যাচ্ছে এবং অনেক দিন পর্যন্ত থাকবে। যতক্ষণ এটা শরীরে থাকবে ততক্ষণ ক্ষতি সাধনই করতে থাকবে। তাই ধূমপান বিরোধী আন্দোলন বা তামাক বিরোধী আন্দোলন, এটা তো বহুদিন ধরে চলছে, কিন্তু তারপরে এর প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না কেন? এটা ঠেকানোর ক্ষেত্রে আসলে সরকারকে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে। কারণ নীতিই পারে, নীতিমালা, নীতিগত যে সিদ্ধান্ত এবং নীতিমালার প্রয়োগ, এটার মধ্য দিয়েই তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব। পৃথিবীর যত দেশ আছে, উন্নত দেশ, যে সমস্ত দেশে তামাক নিয়ন্ত্রিত, সেই সমস্ত দেশের দিকে যদি আমরা তাকাই, 1 প্যাকেট সিগারেটের দাম বাংলাদেশি টাকায় 800 থেকে 1600, 2000 টাকার উপরে পর্যন্ত পড়ে একটি প্যাকেট সিগারেটের দাম উন্নত দেশগুলোতে। সেইখানে আমাদের দেশে তামাকের মতো সস্তা আর কোনো কিছু নেই। মানে যে কোনো জায়গায় গলিতে গলিতে একটা বাড়ির কি বলে একটা সিঁড়ির নিচেও একটা বিড়ির দোকান থাকবে, এইরকম পরিস্থিতি বাংলাদেশে। সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বেশি সহজলভ্য জিনিস হচ্ছে তামাক। সো এই সহজলভ্যতা কমাতে হবে সরকারের নীতিগত পর্যায়ে, কিন্তু সিদ্ধান্ত রয়েছে তামাক নিয়ন্ত্রণের, কিন্তু আমাদের নীতিমালায় পর্যন্ত তামাক কোম্পানিগুলো, এই ধূর্ত তামাক কোম্পানিগুলো সমস্ত ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। সরকারি সিস্টেমের মধ্যে গিয়ে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। তারা সরকারকে যেহেতু কিছু রাজস্ব এনে দেয়, এই রাজস্ব প্রসঙ্গে আমার অন্য কথা বলার আছে, রাজস্ব যেহেতু এনে দেয়, সরকার নগদ কিছু অর্থ এখান থেকে আনতে পারে মনে করে সরকার এই ব্যাপারটাকে অনুমোদন দিয়েছে। কিন্তু সরকারের যেখানে নিয়ন্ত্রণ আনা দরকার, নিয়ন্ত্রণ না করে
তারা যত ধরনের অবৈধ কাজকর্ম করে সবগুলোকেই সরকার আসলে এক ধরনের পরোক্ষভাবে ইন্ধন দেয় এবং প্রমোট করে। কিরকম করে? আজকে যদি এই যে কাপটা যদি নিচে লেখা থাকে এটির দাম 100 টাকা, আপনি কি কখনো 100 টাকার বেশি দামে কিনবেন এই কাপটি কোনো দোকান থেকে? কখনো কিনবেন না। আমরা যে কোনো পণ্যের গায়ে যে দাম লেখা থাকে আমরা সেই দামে পণ্য কিনি। কিন্তু তামাক কোম্পানিগুলো কি করবে? আপনি একটি সিগারেটের প্যাকেটও আপনি কিনতে পারবেন না গায়ের দাম যত উল্লেখ করা আছে, তার চেয়ে 5 টাকা থেকে শুরু করে 20, 25, 30 টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা দিয়ে আপনার সিগারেটের প্যাকেট কিনতে হবে। কেন কিনতে হবে? কারণ এগুলো তাদের এই যে অতিরিক্ত অর্থ, এই অর্থের জন্য সরকারকে কিন্তু কোনো রাজস্ব তারা দেয় না। সো এটা একটা বিরাট অঙ্ক, প্রায় 5,000 কোটি টাকার মতন রাজস্ব ফাঁকি আসে শুধুমাত্র এই একটা জায়গায়। তারা ভ্যাট ফাঁকি দেয়, 1 বছরের উৎপাদিত পণ্য আরেক বছরে বিক্রি করে, তারপরে সরকারের সিস্টেমের মধ্যে গিয়ে তারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে, তারপরে বিভিন্ন ধরনের উপঢৌকন বা বিভিন্ন ধরনের অসৎ উপায়ে তাদের যে অর্থ সেই অর্থগুলোকে ব্যবহার করার চেষ্টা করে। সো এগুলো আমাদেরকে তামাক নিয়ন্ত্রণ থেকে পিছিয়ে দিচ্ছে। সেই সাথে আমাদের দেশে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাটকে, চলচ্চিত্রে কোনোভাবে তামাকের ব্যবহার ভীষণভাবে নিয়ন্ত্রিত। শুধুমাত্র চলচ্চিত্রে ব্যবহার করা যাবে, কিন্তু সেটারও বিশেষ নিয়ম আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে তারপরেও বিশেষ শর্ত সাপেক্ষে একটু তামাক দেখানো যেতে পারে, কিন্তু সেটার জন্য বিশেষ যে আইন রয়েছে সে আইনের প্রয়োগ আমরা দেখি না। ওটিটি প্ল্যাটফর্ম ছেয়ে গেছে তামাকের ব্যবহার, কিন্তু এ নিয়ে কোনো ধরনের নিয়ন্ত্রণ সরকার করছে না। সেই সাথে বাংলাদেশ অবশ্য একটা খুব সম্প্রতি একটি ভালো কাজ করেছে, যেটা হলো যে ই সিগারেট এবং যে ইলেকট্রনিক যে সিগারেট পণ্যগুলো এগুলোকে আমদানি নিষিদ্ধ করেছে। তো এটি একটি ভালো কাজ, কিন্তু এটা শুধুমাত্র আইনের মধ্যে থাকলেই হবে না, জিনিসটার প্রয়োগ থাকা দরকার। এই ইলেকট্রনিক সিগারেট সম্পর্কে আরেকটু জানতে চাই। এখন যেমন অনেককেই বলতে শুনি এবং বেশিরভাগ কিশোরদেরকে তাদের অভিভাবকদের সাথে বার্গেন করতে দেখি যে সিগারেট খাবো না কিন্তু ভেপ খেতে চাই, ওটা অ্যালাউ করো। একটা বিরতির আসলে সময় হয়ে এসেছে, আমি এই প্রশ্নটির উত্তর বিরতির পরে জানতে চাইবো আপনার কাছে। একটা ছোট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকবেন আশা করি। প্রমিসেস জানতে চাই ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। এখন কথা হচ্ছে তামাকের নেশা থেকে মুক্তির উপায় নিয়ে নাসিরউদ্দিন শেখের সঙ্গে। যে জায়গাটিতে ছিলাম যে সিগারেটের বদলে ভেপ ব্যবহার করতে চাইছে এবং এটাকে অনেকেই বেশ একটা স্টাইল হিসেবে নিচ্ছে। এখনকার ভাষা অনুযায়ী যদি বলি যে এটা মোর কুল, হ্যাঁ, কুলনেস শো করছে যে ভেপ একটা ডিভাইস দিয়ে যে স্মোকটা করছে। তো এটার ব্যাপারটা আসলে কি? এটা কি সেফ আসলে সিগারেটের তুলনায়? আসলে ওই যে বলছিলাম তামাক কোম্পানির ধূর্ত ব্যবহার, আচরণ, সেগুলো নিয়ে কথা বলছিলাম। এগুলো তামাক কোম্পানির তৈরি। তারা বিভিন্ন সময় এই ধরনের টেকনোলজি বা বিভিন্ন নতুন কথা বাজারে চাউর করার জন্য নানা ধরনের পন্থা ফন্দি ফিকির সারাক্ষণ করতে থাকে। সো তারাও বুঝতে পারছে যে আগামী বিশ্ব এমন একটা জায়গায় যাবে যেখানে মানে কি বলবো, উন্নত সমাজে মানুষ এরকম ধোঁয়া ছাড়ার মতো, দুর্গন্ধযুক্ত ধোঁয়া ছাড়ার মতো এবং ছাই ফেলার মতো এরকম জঘন্য একটা জিনিসকে অনুমোদন দিতে পারবে না। তো তার জন্য কি করা দরকার এমন একটা কিছু, তামাক খাবে ঠিকই কিন্তু এই কাজটি হবে না। তাহলে কি গন্ধ কমিয়ে ফেলতে হবে, দ্বিতীয়ত ছাই ফেলানোটা যাতে না লাগে, সে কারণে তারা এই ধরনের এই নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। এখন তাতে করে এইটা না হয়ে গেল, কিন্তু ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে জিনিস সেই একই, এর মধ্যে সেই তামাকের যে উপাদান, এখানকার উপাদানও তাই, বরং এর মধ্যে আরও কিছু ভয়ানক উপাদান আছে, যার একটি হলো ফর্মালডিহাইড। বিশেষজ্ঞ যারা তারা আরও ভালোভাবে বলতে পারবেন এই বিষয়ে। ফর্মালডিহাইড হচ্ছে ফরমালিন, যেটা আমরা মাছ সংরক্ষণে ভেজাল পণ্য হিসেবে আমরা জানি যে এগুলো দিয়ে কোনো জিনিস সংরক্ষণ করে রাখা যায়। এটা আরও ভয়ানক জিনিস, যেটা এই ফর্মালডিহাইড ব্যবহার হচ্ছে এই ধরনের ডিভাইসের মধ্যে। আসলে ডিভাইসগুলোর মধ্যে একটা তরল দেয়া থাকে যেটা মানে আলট্রা হিটের মাধ্যমে ধোঁয়া উৎপন্ন করে। এটা কেন? খুব সহজে পকেটে ঢুকিয়ে রাখা যায়, যেখানে ইচ্ছা সেখানে বের করা যায়, আবার দুটো টান দিয়ে আবার পকেটের মধ্যে রেখে দেওয়া যায়। আবার খুব ঘন ধোঁয়া তৈরি করে, যেটার মধ্যে দিয়ে একটা রহস্যময়, একটা রহস্য পুরুষ হিসেবে আবির্ভূত হওয়ার একটা মানে কুলনেস বোধহয় আমাদের ইয়াং সোসাইটি দেখতে পায় এটার মধ্যে। কিন্তু এগুলো
সব তামাক কোম্পানি প্রমোট করেছে বা করে, কিন্তু সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই জিনিসটার আমদানি বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। এখন বিষয় হচ্ছে এটার একটা কঠোর প্রয়োগ যদি করা যায় তাহলে এই জিনিসটা ওইভাবে হয়তো আর মানে বাড়তে পারবে না। কিন্তু এর কারণে মানে গবেষণায় উঠে এসেছে যে পপকর্ন লাং নামে ফুসফুসের একটা বিশেষ ধরনের রোগ, এটা ফুসফুস শুকিয়ে যায় এবং ফুসফুসের ভেতরে এই যে পপকর্ন যেভাবে ফুটে ওঠে, ভুট্টার খই যেভাবে ফুটে ওঠে এ ধরনের একটা ব্যাপার এই ফুসফুসের মধ্যে দেখা যায়। এটা ভয়ঙ্কর ব্রঙ্কাইটিস ধরনের কাশি এবং শ্বাস কষ্ট এবং মানে ফুসফুসের রোগ তৈরি করে। মানে তামাকের ধরন পরিবর্তন হয়েছে এবং সেই সাথে এটির ভিন্ন ধরনের রোগও তৈরি করছে। জি, রোগটারও মানে ব্রঙ্কাইটিসেরও ধরনটা একটু ধর্মটা একটু চেঞ্জ বদলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে সেটা একই রকম ভয়ঙ্কর, একই রকম ভয়ঙ্কর। না, ওটারও আসলে কোনো পজিটিভ দিক নেই। এটা কোনো সেফ কোনো উপাদান নয়, সেফ কোনো মাধ্যম নয়। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অনুশাসন যে আছে, তার কি ধরনের ভূমিকা থাকা উচিত? খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন। পরিবার সবচেয়ে বড় জায়গা, কারণ মানে কোনো পরিবার কোনো মানুষ নেই যিনি চান যে তার সন্তান ধূমপান করুক। মানে যদি কাউকে একবার ওপেন জিজ্ঞেস করা হয়, কেউ বলবে না যে আমার সন্তান ধূমপান করুক, এটা আমি চাই, এটা কেউ চাইবে না। যে ধূমপায়ী উনিও চান ওনার সন্তান যাতে ধূমপান না করুক, কারণ উনি জানেন উনি ফেসে গেছেন, বড়শির গিলে ফেলেছেন, কিন্তু উনি চান যে ওনার সন্তান যাতে এই বড়শি না গেলে। তাহলে ঘটনাটা কোথায়? তার মানে হচ্ছে প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে বোঝাতে হবে, বাবা আমি যে খাচ্ছি, আমি এরকম বিপদে পড়েছি, আমি ছাড়তে চাই, তোমার সহযোগিতা দরকার। সেই সাথে তোমার জন্য বার্তা হচ্ছে এটা আমাকে অনেক ভোগাচ্ছে, আমাকে অনেক অশান্তিতে রেখেছে, আমার অনেক ক্ষতি করছে, সেই ক্ষতি যেন তোমার জীবনে কোনোভাবে না আসে। সো এভাবে বাচ্চাদেরকে আমাদেরকে দিতে হবে। সেই সাথে স্কুলগুলোতে আমরা যদি তাকাই, এই ঢাকা শহরেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখবেন যে গেটের সামনেই দেখবেন যে দোকান করা, সেখানে সিগারেটের পণ্যের মানে ধূমপান এবং তামাক পণ্যের প্রদর্শনী চলছে। বাচ্চারা সেখানে চকলেট কিনতে চায়, একটা চিপস কিনতে যায় এবং তারা দেখতে থাকে এই তামাকের বিজ্ঞাপন। এগুলো দেখে তারা কিন্তু প্রলুব্ধ হয় এবং তামাক কোম্পানির টার্গেটই থাকে এই বাচ্চাদেরকে টার্গেট করে তারা তাদের সমস্ত ক্যাম্পেইনগুলো চালায়। কারণ সে জানে একজনকে যদি ধূমপান শুরু করানো যায় তাহলে সে আটকে যাবে বড়শিতে এবং সে মৃত্যু পর্যন্ত এই জিনিস টানতে থাকবে। এই জিনিস মানে 50 বছরের ক্রেতা তৈরি করে সে তামাক কোম্পানিগুলো। সো সে করে কি, মানে একটা অখাদ্য দুর্গন্ধযুক্ত স্বাস্থ্য হানিকর একটা পণ্যকে মানুষকে একবার দুবার খাইয়ে দিয়ে তাকে আটকে নিয়ে 50 বছর ধরে তাকে খরিদ্দার বানিয়ে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় এক তামাক, এবং সেটার বিপণন করতে থাকে এই তামাক কোম্পানিগুলো। কত বড় ভয়াবহ ক্যাম্পেইন নিয়ে তারা নেমেছে, এই জায়গাটা আমাদের সবার চোখের সামনে পরিষ্কার হওয়া দরকার এবং আমাদের বাচ্চাদেরকে সে কারণেই এর সমস্ত থেকে দূরে রাখা আমাদের কর্তব্য। এবং সামাজিক সংস্থা যারা তারা কাজ করছে, ওই যে বললাম যে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, কিন্তু সরকার যতক্ষণ পর্যন্ত না এটাকে কঠোর হস্তে মানে নিয়ন্ত্রণ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের যারা সরকারের বাইরে আছে আমরা, এই যে বললাম যে স্কুলের যে গণ্ডির কাছাকাছি এই দোকানপাটগুলো করা, সো এই ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুবই মানে উদ্যোগী হয়ে তাদের আশপাশে যেন এই ধরনের দোকান বসতে না পারে এবং সেইখানে যেন তামাক পণ্যের কোনো ধরনের প্রদর্শনী না হয়, এটা করতে হবে। এবং যদি কোনো দোকান থাকে তাহলে তাদের প্রতি সুনির্দিষ্ট গাইডেন্স থাকবে যে তারা কোনো তামাক পণ্য বিক্রি করবে না, অন্য পণ্য বিক্রি করবে। শিক্ষকরা নিজেরা যাতে তামাক মুক্ত থাকেন সেই জায়গাটিও খুব ইম্পর্টেন্ট না? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ তারা তো একজন মডেল। অধূমপায়ী হওয়ার একটা মানে আবশ্যকতা থাকা দরকার, এমনকি নিয়োগে এমন ধরনের কিছু নিয়ম কানুন আসা দরকার যে শিক্ষক যারা হবেন তারা অধূমপায়ী হবেন। এখন তো যেমন শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে স্মোক করাটাও একটা বরং ফ্যাশন, মানে ওটাও মনে করা হয় অনেক ক্ষেত্রে দেখেছি যে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গেই স্মোক করি, এটা একটা আধুনিকতা হিসেবে, একটা আধুনিকতা, এবং ওরা আমার সাথে আরো বেশি কানেক্টেড ফিল করে। কিন্তু কানেকশন তৈরি করার তো আরো অন্য কিছু থাকতে পারে, অনেক ধরনের উপায় আছে। কিন্তু এই যে বললাম যে যারা ধূমপায়ে আসক্ত তারা করে কি, কোনো না কোনোভাবে জিনিসটাকে নর্মালাইজ করতে চায়। সে চায় সবাই খাক, ওই যে মানে আমি খেয়েছি তাই এখন সবাই খাক, সবাই মানে সবাইকে সে একরকম করে নিয়ে আসতে চায়। এই জন্যে ওই শিক্ষকদের আপনি যেটা বললেন
যে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। কিন্তু তাদেরকে অধূমপায়ী হতে হবে এবং ধূমপানকে প্রমোট করে এমন ধরনের যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। এবং তামাক কোম্পানির যত ধরনের বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান তারা কিন্তু বিভিন্ন সময়ে স্পন্সর করে, সেই ধরনের স্পন্সর্ড অনুষ্ঠানে আমাদের শিক্ষকদের মানে অংশগ্রহণ থেকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক সময় দেখবেন এরা বৃক্ষরোপণ, তারপরে রক্তদান কর্মসূচি, এ ধরনের বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড আয়োজনের মধ্যে দিয়ে তারা তাদের ইমেজটাকে ভালো করতে চায়। তামাক কোম্পানিগুলো, ধূর্ত তামাক কোম্পানিগুলো, এমন কোনো ওয়ে নাই যে তারা তা করে না, কিন্তু এগুলো সব তাদের জন্য মানে কিন্তু নিষিদ্ধ, তারা এগুলো করতে পারে না। সেই সাথে তারা তাদের যে প্রচারণা, তামাকের যে দোকানগুলো দেখবেন, ওইখানে গিয়ে দেখবেন যে তারা তাদের বিজ্ঞাপন প্রচার করে। বিজ্ঞাপন কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কোনো বিলবোর্ড, সাইনবোর্ড, টেলিভিশন কোথাও কিন্তু এগুলো থাকতে পারবে না। কিন্তু আমাদের অনলাইন খুললেই এখন কিন্তু তামাকের বিজ্ঞাপন ব্যাপকভাবে দেখা যায় বিভিন্নভাবে, এমনকি এই যে ভেইপ, ই সিগারেটের বিজ্ঞাপন পর্যন্ত আমাদের সামনে আসে। তো সেই জায়গাগুলোতে সচেতন হওয়াটা খুব জরুরি। আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক, আবারও একটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে নাসির উদ্দিন শেখের সাথে তামাকের নেশা থেকে মুক্তির উপায়, এই বিষয়ের উপর। আমরা তো আসলে তামাক সম্পর্কে জেনেছি সিগারেট, ভেপ এগুলোর মাধ্যমে। এগুলোই কি আসলে তামাকের মানে তামাক কি শুধু এগুলো দিয়েই বিক্রি হয় নাকি আর কোনো উপায়ও হতে পারে? একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশে তামাক ব্যবহারকারীদের সংখ্যা কত যদি আমরা বলি, জানতে চাই, ডেটা বলছে 43%-এরও বেশি, মানে 43% মানুষ তামাক ব্যবহার করে। তাহলে সবাই কি ধূমপান করে? না, সবাই ধূমপায়ী না। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা মানে জর্দা, গুল, সাদা পাতা ব্যবহার করে। আবার অনেকে আছে একই সঙ্গে তারা সিগারেটও মানে ধূমপানও করে, আবার পাশাপাশি জর্দা, গুল, সাদা পাতার মতো এই তামাকও ব্যবহার করে। একটা হচ্ছে ধোঁয়াযুক্ত, যেগুলো ধূমপান, আর যেগুলো ধোঁয়া মুক্ত মানে ধোঁয়াবিহীন তামাক, সেগুলো হচ্ছে জর্দা, গুল, সাদা পাতা। একটু আগে আপনি একটা প্রশ্ন করছিলেন, বলছিলেন যে সামাজিক যে মানুষের মধ্যেকার সম্পর্ক, অভিভাবকদেরকে দেখলে যে তামাক খাওয়া থেকে দূরত মানে বিরত থাকা বা সিগারেট লুকানোর যে প্রসঙ্গগুলো এসেছিল, এই ব্যাপারটা এখানে একটা ট্রিকি একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে কেউ যদি সিগারেট খায়, এটাকে না হয় আপনি বললেন যে এটা অভদ্রতা, কিন্তু কেউ যদি জর্দা খায় তাহলে কিন্তু আর আপনার কাছে অভদ্র থাকে না। কারণ জর্দা পানের সঙ্গে মিশিয়ে খায়, এবার বাবার সামনে খাওয়া যায়, মায়ের সামনে খাওয়া যায়, শিক্ষকের সামনে, মানে বাবা মাও খাচ্ছে। সো এটা সামাজিকভাবে সম্পূর্ণভাবে স্বীকৃত। সিগারেটের সম্পর্কে মানুষের কিছু নেতিবাচক ধারণা থাকলেও এটার ব্যাপারে কিন্তু আর কোনো মানে ইয়ে থাকে না, অভিযোগ থাকে না। সেরকম একটা ভয়ঙ্কর তথ্য হচ্ছে আমাদের দেশের প্রতি 4 জন নারীর মানে একজন তামাক ব্যবহারকারী। জর্দা, গুল, সাদা পাতা কোনো না কোনো একটি উনি ব্যবহার করছেন, প্রতি 4 জনের একজন। তার মানে 25% নারী হচ্ছে তামাক ব্যবহারকারী। কি ভয়ানক পরিমাণ, আমরা কি কল্পনা করতে পারি? প্রতি 4 জন। এবং এই জিনিসগুলো কিন্তু মানে বাড়ির বয়স্ক মানুষরা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে, তাদেরকে আবার আমরাই এনে দিই। আবার ওনারা পক্ষান্তরে আবার ছোটদেরকে উৎসাহিতও করে। আমরা অনেক সময় দেখেছি যে পান একটু তুলে নাতির মুখে দিয়ে দেয় দাদি নানিরা, বা বিভিন্ন সময় মানে ঠাট্টার ছলে মজা করার জন্য বা ঠোঁট লাল করার জন্য বা মুখে জিভ লাল করার জন্য বাচ্চাদের মুখে এগুলো তুলে দেওয়ার প্রবণতাও আমরা কিন্তু বিভিন্ন সময় লক্ষ্য করি। তার মানে এটা হচ্ছে এটা সামাজিকভাবে স্বীকৃত একটি জিনিস, এবং সেটার মাধ্যমে এই যে তামাকের মানে ইন্ট্রোডাকশন হয়ে যায় তার কাছে। তো তারপরে এক সময় সে ফিল করে যে এটা খেতে তার ভালো লাগে। আসলে ওই যে আসক্তি তার মধ্যে ভর করেছে, তখন তার এটা খেতে ইচ্ছা করে। দেখবেন অনেকে আছে কাঁচা সুপারি কিন্তু নেশা উদ্রেককারী এক ধরনের পদার্থ ওর মধ্যে আছে। সো কাঁচা সুপারি চিবানো, এরপরে দেখা গেলো জর্দা একটু খাওয়া, এই জর্দা, গুল, সাদা পাতা এই ব্যবহার তাদের চলতে থাকে, এবং ক্রমাগত এরপরে হয়তো সে ধূমপানেও চলে যেতে পারে। সো এটা একটা ব্যাপার, এটা একটা ভয়ানক স্বাস্থ্য সমস্যা বাংলাদেশে, যে আমাদের নারীদের যে পান মশলা হিসেবে যে পান মশলাগুলো বিক্রি হয় তার মধ্যেও কি এর কিছু পরিমাণ থাকে? এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, অনেক ধরনের কেমিক্যাল থাকে, অনেক ক্ষেত্রে তামাক দিয়েই ব্যবহার করা মানে এগুলো তৈরি করা হয়। তামাক ছোট ছোট প্যাকেট থাকে বিক্রি হয়। এই পান মশলাগুলোর মধ্যে বিভিন্ন মৌরি বা মিষ্টি জাতীয়
কিছু মশলা ব্যবহার করা হয়, কিন্তু কিছু ধরনের মানে মশলা আছে যার মধ্যে তামাকের উপাদানও ওর মধ্যে দেয়া থাকে, এবং সেগুলোকে বিভিন্ন সুগন্ধ এবং মিষ্টি দিয়ে এমনভাবে তৈরি করা হয় যেগুলো মানুষের মধ্যে নেশা তৈরি করে, যে কারণে পরবর্তীতে উনি নেশার দিকে চলে যায়। নেশার দিকে গেলে পরে তামাক কোম্পানিগুলোর জন্য ভালো, তাদের তখন সিগারেটের ক্রেতা হয়ে যায়। তারপরে আরও একটি কাজ রয়েছে যে মানে আমাদের মা বোনেরা তো সারাক্ষণ এই যে মানে জর্দা, গুল, সাদা পাতা এগুলো খেতে থাকে, কিন্তু এটার কারণে তারা ভয়ানক স্বাস্থ্য সমস্যায় পড়ে। মুখের যেমন ক্যান্সার, মুখের ক্যান্সার, মুখ ও গহ্বরের ক্যান্সার, এই ক্যান্সারে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের পঙ্গুত্বের ব্যাপার রয়েছে, যে তার মুখে খাবার খেতে পারে না, আলসার হয়ে যায়, ক্যান্সার হয়। আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, তাই এই ব্যাপারে আমার অতটা বলাটা ঠিক হবে না, কিন্তু যে ডেটাগুলো আমাদের সামনে রয়েছে সেগুলোতে আমরা পরিষ্কার দেখতে পাই যে কি পরিমাণ মানুষ, মা বোনেরা এই মানে জর্দাগুলো, সাদা পাতার কারণে তারা বিভিন্ন ধরনের ক্যান্সার সহ নানা ধরনের রোগে ভুগছে এই ইয়ের কারণে। তামাক কোম্পানিগুলো আরও একটা কাজ করে, সেটা হচ্ছে দেখবেন চিকন সিগারেট, ঠান্ডা সিগারেট, ছোট সিগারেট, দেখতে নানান ধরনের, বলে কি এর মধ্যে মেনথল দেয়া আছে। ইভেন ইয়ের ভিতরে মানে যে ফিল্টারের ভিতরে চাপ দিলে ফুট করে একটা শব্দ করে, আসলে ওইখানে মেনথল দেয়া থাকে, মেনথলের একটা ডিমের মতন একটা জিনিস, সেটা ফুটে ওঠে, তারপরে এই ঠান্ডা ভাবটা পায়। তো এগুলো দিয়ে করে কি, সিগারেটের যে তিক্ত ভাবটা, প্রথম যারা সিগারেট খায় বা ধূমপান করতে যায় তারা কেউ বলবে না যে প্রথম দিন খেতে গিয়ে তার ভালো লেগেছে, কারণ এটা খুবই কষ্ট দেয়, দম আটকে আসে, গলা শুকিয়ে ফেলে এবং খুব কষ্ট দেয়। এই কষ্ট থেকে কষ্টটা কমানোর জন্য তামাক কোম্পানিগুলো নানা ধরনের এই কাজ করে। কি সেটা, তামাকের মধ্যে নানা ধরনের কেমিক্যাল মিশিয়ে এবং এই মানে মেনথল ব্যবহার করে এটা সফট করে ফেলে, একটু আপাতভাবে সফট, যে কারণে টানতে সুবিধা হয়, এবং মানুষকে বলে যে এগুলো কম ক্ষতি করে, এর মধ্যে নিকোটিন কম, এটা কম, সেটা কম, নানান কিছু বলে তারা বাজার তৈরি করে। এই করে আসলে উদ্দেশ্য থাকে আমাদের সবাইকে তামাকের ক্রেতা বানানো এবং তাদের ব্যবসা চালিয়ে যাওয়া। মানে যেটা এটা যে ফর্মেই হোক সেটাই ক্ষতিকর, এর কোনো ভালো উপায় বলে কিছু নাই। 1 মিনিট সময় আছে আমাদের হাতে। এই তামাক প্রতিরোধে কোনো রাষ্ট্রীয় বা এমন কোনো উদ্যোগের কথা বলবেন? তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের। আমাদের সরকারের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে তামাক নিয়ন্ত্রণের। মানে সরকারের যে আইন রয়েছে, আইনগুলোর কঠোর প্রয়োগের মাধ্যমে সরকার এ ব্যাপারে সবচেয়ে নেতৃত্বশীল ভূমিকা নিতে পারে। তামাকের কর বাড়াতে পারে, তামাকের দাম বাড়িয়ে দিতে পারে, তামাক কোম্পানির উপরে ট্যাক্স বাড়াতে পারে। সেই সাথে এই যে মানে বিভিন্ন উন্নত দেশে যেভাবে তামাকের দাম, বাংলাদেশের দামগুলোকে সেই স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ে যেতে পারে দ্রুত। সেই সাথে আমাদের যে পাবলিক পরিবহন, অফিস আদালত, মানে বাস, ট্রাক, স্টেশন সমস্ত, এবং যে বোট ঘাট যেগুলো, এগুলো বন্দর, সমস্ত জায়গাকে তামাক মুক্ত কিন্তু আইন অনুযায়ী আছে। সেই আইনের কঠোর প্রয়োগ ঘটানো দরকার, যেখানে নারী, পুরুষ, শিশু প্রত্যেক কেউ পরোক্ষ ধূমপানের শিকার হবে না। একটা জিনিস একটু ভালোভাবে বলেই নয়, একটু ছোট করে বলে নিই, সেটা হচ্ছে যিনি ধূমপান করেন তিনিই কেবল ক্ষতিগ্রস্ত তা কিন্তু নয়, তার আশেপাশে যত মানুষ সবাই কিন্তু এই তামাকের সমান ক্ষতির শিকার। তো সে কারণে আপনি তামাক যখন খাচ্ছেন আপনি ধোঁয়াটাও নিজের কাছে রাখেন। আপনি যদি নিজের কাছে রাখতে পারেন তবেই তামাক খান, না হলে তামাক ছেড়ে আপনি সবাইকে ধোঁয়া বিলাবেন কেন? আপনি যখন সবার ক্ষতি আপনি করতে পারেন না। অনেক অনেক ধন্যবাদ। এবং সেটা মনে রাখলে আসলে তামাক গ্রহণ করাই যাবে না, কারণ ধোঁয়া তো ছাড়তেই হবে। তা আমরা আশা করব সবাই যেন তামাক বর্জন করেন এবং এই ব্যাপারে সবাই সচেতন হন। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে এতটা আলোকিত করবার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আগামী অনুষ্ঠানেও আপনাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।